অভিক গালে হাত দিয়ে বলল, ওকে ফাইন। শেষমেশ সুজানা আর আনিকাই জিতল। আনিকা সুজানাকে জড়িয়ে ধরে বলল, ভালো মেয়ে। অভিক বলল, আমি গুটি কাটিনি বলে জিতেছেন। সুজানা বলল, কাটেননি কেন? আমি বলেছি। কি আশ্চর্য, যার জন্য চুরি করি সেই বলে চোর। সবাই একসাথে হেসে উঠল। খাওয়া দাওয়া শেষ, সুজানা বেরোনোর জন্য তৈরি। সবাই একে একে বকশিস দিল। সুজানা লজ্জা পেল। সালমা বেগম ধমক দিয়ে বললেন, আনিকা নিতে ভাড়ামো করছে। তোমার এত সমস্যা কেন? খুশি হয়ে দিচ্ছে, নাও। সুজানা ভয়ের চোটে নিঃশব্দে নিয়ে নিল। বকশিস না নিতে কে চায়? একদম ফ্রেশ নতুন টাকা। মমতাজ বেগম সুতির রুমালে করে সুজানাকে বকশিস দিয়ে বলল, 3 নাতি বউয়ের জন্য বকশিস রেখেছিলাম, দুটোকে দিয়ে দিয়েছি সকালে। তোমার দেওয়ার জন্য আঁচলে বেঁধে রেখেছি, এই নাও। আগামী বছর আমার ভাইয়ের পকেট থেকে চুরি করে হলেও বেশি করে দেব। সুজানা হাসলো। আমার ভাই তোমাকে বকশিস দিয়েছে তো? সুজানা মাথা দুলালো। কিছু শিখিয়ে দিতে হয় না আমার ভাইটাকে। মসজিদ থেকে ফিরে আমার ভাইগুলো আমাকে বকশিস দিয়েছে। তাদের তো আমায় বকশিস প্রয়োজন নেই, সেই ছোটবেলায় দিতাম। আমার বকশিস পেয়ে কত খুশি হতো। এখন দিলেও নেয় না, তবে বউদের দিই। আমি ছাড়া ওদের বকশিস দেওয়ার কেউ আছে? সে যাই হোক, এই বাড়িতে কবে আসছো? তোমাকে আনার জন্য তার তোড়জোড় শুরু করে দিয়েছে তোমার শাশুড়ি। কি? এই যে টার্নিচার বানাতে দিল না, ছেলের ঘর থেকে এখন ছেলের বউয়ের ঘর বানাতে হবে তো। ছেলের ঘর আর মেয়ের ঘর আলাদা হয়? হয়তো। মেয়েদের কত কিছু লাগে। ওই ঘরে শোকেস নেই, ড্রেসিং টেবিল নেই। ওই বড় বড় শেফে কি সব বই রাখা আছে। আর তার যা সরঞ্জাম লতা পাতা দিয়ে কেমন করেছে, তুমি তো দেখোনি। ওটুকুতে অনেকটা সুন্দর। এই দেখো মেয়ে কি বলে, বরের দিকে টেনে কথা বলছে। বৌমা, তুমি কার জন্য এসব করছো বলো তো? সালমা বেগম জানতে চাইলেন, কি হয়েছে? দাদু ভাইয়ের ঘর নাকি ওইটুকুতেই ভালো, সুজানা বলছে। সে তো দেখার মুখেই আমি বলেছি। তারপর এই বাড়ি এসে দেখি আপনার খোকার ঘর আর ফুটবল আর ক্রিকেট খেলার মাঠের মতন ফাঁকা। আমি তার মায়ের মতন নই, তাই ছেলের বউয়ের কথা ভাবতে হয় আমাকে। আপনার নাতি আর বাবার মতন ফাঁকা করে রাখিনি। সেই গাদা গাদা বই আর লতাপাতা দিয়ে ঘরটা ভর্তি করে রেখেছে। যেই বই আর সবজির দোকান। বাপ ছেলে দুটোই এক পাগলের সাথে সংসার করে এখন আরেক পাগলের সংসার গুটিয়ে দিতে হচ্ছে। সবাই মিটমিট করে হাসলো। মমতাজ বেগম ফিসফিস করে বললেন, দেখেছো তোমার শাশুড়ির কথা? এইভাবে আমাকে খোঁচা মারে। আমার খোকা নাকি পাগল। সুজানাও হাসলো, বলল, আপনারা এইভাবে ঝগড়া করেন? দেখছো না? কিন্তু দেখো, তুমি ঝগড়া করার সাহসটুকু পাবে না শাশুড়ির সাথে। আমাকে তো যা তা শুনিয়ে দিয়েই কিছু বলি না দেখে। সুজানা ঠিক করে হেসে উঠে বলল, হায় আল্লাহ। তাদের হাসাহাসির মধ্যে ভাটা পড়ল অভিক আশায়। সে বলল, সুজানা রেডি? জি। ওকে চলুন। মমতাজ বেগম বললেন, এত তাড়া কেন ভাই? একটু বসুক না আমার সাথে। না, অনেক দেরি হয়ে গিয়েছে, রাত বাজছে। সুজানা উঠুন। আমি বলে উঠলেন। সুজানা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ল। না মামিমা, আম্মা চলে যেতে বলেছে, অন্য একদিন। আঞ্জুমা বেগম বললেন, অন্য একদিন আবার কবে? সেই অন্য একদিন তুমি মামিকে এ বাড়িতে থেকে যেতে আবদার করবে? সবাই হাসলো। সুজানাও মৃদু হাসলো। সবার কাছে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথে সালমা বেগম বললেন, তোমার মা সব সময় চেয়েছিল, সময় দিয়েছে। তুমিও নাকি বলেছো বিয়ে শাদির কথা পড়াশোনা শেষ করার পর ভেবে দেখবে। সুজানা বিস্ময় নিয়ে তাকালো। উনি স্বাভাবিকভাবে বললেন, আমাকে সব বলেছে তোমার মা, আমি এসব কথা অবিকে বলিনি। শোনো মেয়ে, আমি গত ঈদের পর থেকেই মেয়ে খুঁজে চলেছি। এখন যখন পেয়ে গেছি আর অপেক্ষা করব না। বিয়ের পর তুমি যা মন চায় তাই করো, বিয়ের আগে আমি যা বলছি তাই করো, ঠিক আছে? সুজানা মিনমিন করে জানতে চাইল, আমি একটা চাকরি করি আন্টি। তোমাকে আমি কখনোই কি বলেছি চাকরি ছেড়ে দিতে হবে? না। তাহলে চাকরির কথা উঠছে কেন? তোমার বউয়ের সম্পর্ক ঠিক রেখে যা করার করো। এই একটা বছর কি তোমার কম মনে হচ্ছে? ততদিন আমি অপেক্ষা করতে পারবো না বাপু। যা বলার তোমার মাকে বলে দিয়েছি, এবার তোমার মায়ের সিদ্ধান্ত। অভিক এসে বলল, মা কি কথা বলছো এত? এবার ছাড়ো সুজানা, চলুন।
সুজানা সবার কাছ থেকে আবারও বিদায় নিয়ে বেরিয়ে গেল। সবাই সদর দরজার সামনে দাঁড়িয়ে তার যাওয়া দেখলো। রাস্তায় হাঁটতে হাঁটতে অভিক জানতে চাইল, মা কি বলছিল? অনেক কিছু কি কি? বলেছে, আপনার ঘরটা বই আর সবজির দোকান। অভিক হেসে উঠল, বলল, মা সব প্রায়ই বলে। আর কি বলেছে? বলেছে ওনার ছেলেটা একদম বাপের মতো। বাবা মায়ের প্রতি খুবই যত্নশীল। ছেলেটা অবশ্যই বাবার মতো। সুজানা হাসলো, মৃদু তালে পা ফেলতে ফেলতে বলল, গত ঈদে আমি আপনাকে চিনতাম না। আর আমি ঈদের পরের দিন একটা মেয়ে দেখতে গিয়েছি। সুজানা কপাল কুঁচকে তাকালো। মেয়েটা কেমন? দেখার চোখে সবাই সুন্দর, কিন্তু তাদের অনুভব করতে না পারাটা আমার আনন্দের ছিল। কেন? আমি আমার মতো কাউকে অনুভবে রাখতে চেয়েছিলাম। আপনার মতো? মনের মতো। সুজানা নির্মল হাসলো। অভিক তার হাতটা ধরে এপাশ ওপাশে রাস্তা পার হলো। সুজানা বলল, কি করছেন? আপনি সাথে থাকলে দুষ্টুমি করতে ইচ্ছে করে। অন্য দুষ্টুমি এখন বারণ, তাই কি আর করার। কান গরম হয়ে এলো সুজানার। নিত্য নতুন আবিষ্কার করছে সেই মানুষকে। এত ঠোঁট কাটা তো কভু ছিল না। তারপর অনেক দূর হেঁটে আসার পর রিক্সা পেল তারা। সরিষাবাড়ির গেটের কাছাকাছি এসে সুজানা রিক্সা থেকে নেমে এলো। অভিক বলল, এত তাড়াতাড়ি পথটা ফুরিয়ে যায়? সুজানা হাসলো, বলল, অনেক টাকা বকশিশ পেয়েছি, ভাড়াটা আমি দিই। ফাইন। সুজানা হেসে ভাড়াটা দিয়ে বলল, আসি, সাবধানে যাবেন। অসাবধানে গেলে যদি আপনি সাথে আছেন তাহলে সাবধানে যেতে রাজি নই। সুজানা হেসে বলল। সব সময় মজা। আসি, আল্লাহ হাফেজ। অভিক তাকে আবারও ডাকলো। সুজানা। সুজানা ফিরলে অভিক মন খারাপ করে বলল। এসব আর ভালো লাগে না। সে হেসে চালককে বলল, মামা যাওয়ার পথে ওনাকে একটা ভালো লাগার ঔষধ কিনে দিয়েন তো। অভিক চালককে বিল্ডিং এর 3 তলায় আঙ্গুল ইশারা করে বলল। ঔষধের দোকানটা ওইখানে মামা। সুজানার সাথে সাথে চালকও হেসে উঠল। ঈদ উপলক্ষ কেটে যাওয়ার পর বিয়ের ধুম নেমে এলো। নবকুঠিরে বাড়ির বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিল বিয়ের দিন সুজানার মায়ের উপর অত চাপ দেওয়াটা খারাপ দেখায়। সুজানা বাবা আর বড় ভাই থাকলে একটা কথা ছিল, কয়েকজন গিয়ে মেয়ে তুলে আনবেন, তারপর বিয়ের পরের দিন নবকুঠিরে বড় করে ওয়ালিমায় আত্মীয় স্বজনের মেহমানদারির ব্যবস্থা করবেন। সাজিয়া বেগমকে তা জানালেন। উনি বেকায়দায় পড়ে যান। উনার একটা মাত্র মেয়ে, বাবা নেই, এই কারণে মেয়েকে কোনো কথা শুনতে দিতে রাজি নন উনি একাই সুজানার মা আর বাবা। আশেপাশে প্রতিবেশী এসে বলে গেল যে না খাইয়ে দাইয়ে মেয়ে বিয়ে দিলে মেয়েকে পরে কথা শুনতে হয়। যেখানে উনারা অন্য কোনো পণ দাবি করছে না, সেখানে বিয়েতে ভালো আয়োজন না করলে মানুষে কথা শোনাবে মেয়েকে। সাজিয়া বেগম সেসব শুনে একেবারেই মত দিলেন না। উনার সাধ্যমতো আয়োজন করে উনি মেয়ে দেবেন এমন পণ করলেন। উনার সিদ্ধান্ত শুনে ওই বাড়ির লোক কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে সাজিয়া বেগম কি ভাবছেন সেটা, তাই সবটা ওনার উপর ছেড়ে দিলেন। ওনার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। উনি সুজানার একমাত্র অভিভাবক। টাকা পয়সা হাতে আসা মাত্রই সাজিয়া বেগম জানালেন আগামী বৃহস্পতিবারে মেহেদি সন্ধ্যা আর শুক্রবারেই বিয়ের 3 তারিখ ফেলতে। সালমা বেগম ভীষণ খুশি হলেন। বিলম্ব হওয়ায় উনি খুব টেনশনে ছিলেন এতদিন। অবশেষে কাঙ্ক্ষিত দিনটা এলো। বিয়ের কার্ড ছাপিয়ে বিলি করা হলো 3-4 দিনের মধ্যে। তারপর বিয়ের বাজার সাজার। সুজানার ভীষণ সর্দি কাশি হওয়ায় সে বলে দিয়েছে সবকিছু যাতে অভিকের পছন্দ মতো কিনে নেয়। তাছাড়া আনিকা, জিনিয়া, ওরা তো সবাই আছে, কিন্তু অভিক নাছোড়বান্দা। সে ফোনে ফোনে জানালো টিস্যু বস্তা করে নিয়ে যাব, তাও সর্দি কাশি নিয়ে আপনাকে যেতে হবে। সুজানা এমন নাছোড়বান্দা মানুষ আর দেখেনি। অগত্যা তাকে যেতে হলো। ভালো জানাশোনা একটা ব্রাইডাল শপিং মল বেছে নিয়ে ওখানে কেনাকাটা করবে মনস্থির করেছে অভিক। গত রাতে সবাই মিলে ফোনের অপর পাশে সুজানাকে রেখে ফর্দ রেডি করেছে। সুজানা ফোনের ওপাশে বসে মাঝে মধ্যে হাঁচি কাশি দিচ্ছিল, আর এক একজনের এক এক মতামত শুনে হেসে কুটি কুটি হচ্ছিল। কেউ বলছে বিয়ের দিন শাড়ি পরবে, কেউ বলছে লেহেঙ্গা। অনেক কথা কাটাকাটির পরে সিদ্ধান্তে এলো বিয়ের জন্য শাড়ি আর ওয়ালিমার দিন লেহেঙ্গাটা পরবে। মেহেদির শাড়ি, বিয়ের শাড়ি, লেহেঙ্গা, বিয়ের পরের শাড়ি, সুতি শাড়ি, 3 পিস, বউয়ের মা ভাইয়ের জন্য কাপড় চোপড়, ফুলের গয়না আর বউয়ের সাজগোজের জিনিস, আরো কত কিছু। বাড়ির সবার কেনাকাটা তো আছেই। ছেলের বউয়ের গয়না সালমা বেগম আগে থেকে জুড়ে রেখেছেন, তাই সেসব নিয়ে চিন্তা নেই কোনো। সর্দি কাশি নিয়ে সুজানা বিয়ের বাজারে যাওয়ার জন্য সরিষা বাড়ির গেটে দাঁড়িয়েছে। অভিক বলেছিল তাকে গাড়িতে তুলে নেবে।
সুজানা প্রায় 7-8 মিনিটের মতো দাঁড়ানোর পর গাড়িটা এসে থামলো তার সামনে। সেখানে সালমা বেগম, আনিকা আর জিনিয়া বসা। সুজানা সবার সাথে কুশল বিনিময় শেষে ড্রাইভারের দিকে তাকালো, অভিককে দেখলো না।